আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ। বন্ধ্যাত্ব আমাদের সমাজের প্রেক্ষাপটে বেশ প্রচলিত একটি জটিলতা। তবে বন্ধ্যাত্বের এই দায়টি আজও আমাদের সমাজ কেবলমাত্র একজন নারীর উপরেই বর্তায়, এবং যার কারণে অধিকাংশ পরিবারে একজন নারী মানসিক কিংবা পারিবারিক নিগ্রহের শিকার হয়ে থাকে। তবে বন্ধ্যাত্বের এই দায়টি আসলে কার, একজন নারী নাকি একজন পুরুষের? দর্শক, আজ আমরা কথা বলবো বন্ধ্যাত্বের কারণ এবং তার প্রতিকার নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার নার্গিস খানম, যিনি কনসালটেন্ট অবস অ্যান্ড গাইনি, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য চাইলে ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ম্যাম, বন্ধ্যাত্ব নিয়ে কথা বলবো, তো শুরুতে জানা জরুরি যে বন্ধ্যাত্ব বলতে আমরা কি বুঝি? আসলে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলতে কি বোঝায়? যখন হাজব্যান্ড ওয়াইফ মানে স্বামী স্ত্রী দুজন 1 বছর একসাথে কোনো প্রকার পদ্ধতি ছাড়াই সপ্তাহে 2-3 দিন মেলামেশা করার পরেও যদি বাচ্চা কনসিভ না করে বা প্রেগনেন্সি না হয়, তাহলে আমরা বন্ধ্যাত্ব বলি তাকে। 1 বছর থাকতে হবে, সপ্তাহে 2 থেকে 3 দিন মিনিমাম থাকতে হবে, এবং কোনো প্রকার পদ্ধতি নেওয়া যাবে না। তারপরে যদি প্রেগনেন্সি না হয়, তাহলে সেটাকে আমরা সাধারণত বন্ধ্যাত্ব বলি। সাধারণত এটা বয়সের সাথে নির্ভর করে। যদি 35 বছরের বেশি হয় মহিলার বয়স, মানে যে প্রেগনেন্ট হবে না আর কি, মহিলা পেশেন্ট, আর যদি 35 বছরের কম হয় তাহলে সাধারণত আমরা 1 বছর বলি। আর যদি 35 বছরের বেশি হয় তাহলে সাধারণত আমরা 6 মাসেও যদি সে কনসিভ না করেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে এই যে এত ব্যক্তিরা বা এত পরিবার বন্ধ্যাত্বের শিকার হচ্ছে, আমাদের দেশের প্রেক্ষাপটে এই রেটটি কিরকম? মানে আপনারা তো নিয়মিত রোগী দেখছেন, মানে চেম্বারগুলোতে কি অবস্থা? হ্যাঁ, আসলে 15 থেকে 20% বন্ধ্যাত্ব সমস্যায় ভুগতেছে, এবং আসলে বর্তমান আস্তে আস্তে এটা মানে আগের চেয়ে তুলনামূলক বাড়তেছে। এখন বাড়া হচ্ছে দুটো কারণ হতে পারে। এক হচ্ছে আসলেই বাড়তেছে যেহেতু আমরা এখন বিভিন্ন ধরনের টক্সিন বা এনভায়রনমেন্ট, যে আমাদের যে বায়ু দূষিত হচ্ছে, বা আমরা যে খাবার খাচ্ছি সেটাতে আসলে ফরমালিনযুক্ত খাবার খাচ্ছি বা ফ্রোজেন খাবার খাচ্ছি, এটার জন্য এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা আসলে আগের চেয়ে এখন তো মেয়েরা এডুকেটেড হচ্ছে, স্বাভাবিক ক্যারিয়ার, পড়াশোনা ইত্যাদি, এই জন্য একটু লেটে বিয়ে করতেছি বা। আর তৃতীয় হচ্ছে যে হয়তোবা আগে তারা ডাক্তারের কাছে যেত না, বুঝতোই না যে চিকিৎসা করলে সফলতা পাওয়া যেতে পারে। কিন্তু এখন মানুষ সচেতনতা আসছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ইউটিউব বা বিভিন্ন অন্য কারোর কাছ থেকে শুনে এটা সচেতনতা বাড়ছে, যার জন্য এখন হাজব্যান্ড ওয়াইফ চিকিৎসার জন্য আসে। হয়তোবা এই সমস্ত কারণে আগের চেয়ে ইনসিডেন্সটা আগে বেড়েছে। হয়তোবা ধরা পড়তো না, এখন অনেক বেশি ধরা পড়ছে। এছাড়াও জীবনযাত্রার মান কিছুটা পরিবর্তন হয়েছে। একটু জানতে চাই আসলে এই যে বন্ধ্যাত্বের কারণটি কেবলমাত্র কি নারী দায়ী নাকি পুরুষেরাও দায়ী হতে পারে? না, এক্ষেত্রে আসলে বন্ধ্যাত্বর জন্য হাজব্যান্ড একক নারী কোনোভাবে দায়ী না। সাধারণত বলা হয় 50-50, মানে সাধারণত 30% ক্ষেত্রে শুধুমাত্র নারী দায়ী, 30% ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ দায়ী, আর 40% ক্ষেত্রে নারী পুরুষ উভয় দায়ী। তো সেক্ষেত্রে মানে নারীও আক্রান্ত হতে পারে, পুরুষও আক্রান্ত হতে পারে। নারীদের ক্ষেত্রে যদি একটু কারণগুলো জানতে চাই। নারীদের সাধারণত কারণ হচ্ছে একই, যে আমি বললাম যে বয়স, যদি যত বেশি বয়স বাড়বে, সাধারণত 30 বছর আগে কনসিভ করার সম্ভাবনা অনেক ভালো, 30-এর পরে থেকে কমতে থাকে, 35-এর পরে যে আরও বেশি কমে যায়, 40 বছর পরে মানে আরও কমে যায়, 43 বা 45 বছর পরে প্রায় নাই হয়ে যায়। 2-8% ক্ষেত্রে শুধু কনসিভ করে। তো নারীদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকতে পারে, যেমন যদি তার ওয়েট কেমন, যদি মোটা হয়, ওবেসিটি যেটা বলা হয়, সেক্ষেত্রে তার ওভুলেশন ঠিক মতো হয় না, মানে তার ডিম্বাশয়ে ডিম্বাণু ফুটে না ঠিক মতো। তারপরে যদি তার আগেকার কোনো অপারেশনের হিস্ট্রি থাকে, যেমন অথবা যদি তার কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকে, অথবা যদি তার কিছু, মানে আসলে তো বাচ্চা কনসেপ্ট করার জন্য 5টা জিনিসের মেইন প্রয়োজন। এক হচ্ছে যে মহিলার যে মানে কনসিভ করতে চাচ্ছে
সে নারীর হচ্ছে আপনার তার স্বাভাবিকভাবে ডিম আসতেছে কিনা প্রতি মাসে এক, আচ্ছা। দ্বিতীয় তার যে ডিম্ব নালী, তার ডিম্ব নালীটা খোলা আছে কিনা দুই সাইড অথবা কমপক্ষে এক সাইড, তৃতীয় তার যে জরায়ু, জরায়ুতে তার কোনো মানে বাচ্চা ধারণ করার ক্যাপাসিটি কেমন, সে কি অনেক সময় দেখা যায় যে কিছু জন্মগতভাবে জরায়ু সমস্যা নিয়েই জন্মগ্রহণ করে, আর কিছু কিছু ক্ষেত্রে পরবর্তীতে কোনো হয়তো একটা রোগের সিকোয়েন্স অথবা কোনো একটা অপারেশনের জন্য তার জরায়ুতে কোনো ক্ষতি হয়েছে, অথবা জরায়ুতে টিউমার আছে, অথবা অনেক সময় দেখা যায় জন্মগতভাবে জরায়ু দুটো অংশ বা পার্টিশন থাকে, ভিতরে পর্দা থাকে। তারপরে আর হলো হাজব্যান্ডের ক্ষেত্রে এবং তার যে হরমোনাল ব্যালেন্স, তার যে নিয়মিত হরমোনাল ব্যালেন্স একটা কমপ্লেক্স প্রসেস, এটা মাথা থেকে ওভারি পর্যন্ত একটা রেগুলার ফ্যাশনে আসতে হবে। এই জায়গাগুলো যদি কোনো ডিস্টার্ব হয়, আর পুরুষদের ক্ষেত্রে সাধারণত যদি তার মানে পুরুষদের একটাই একক, যদি বীর্যর কোয়ালিটি কোয়ান্টিটি মানে পরিমাণ এবং যেই পরিমাণ আছে সেই পরিমাণে বীর্য সুস্থ আছে কিনা এবং বীর্যর নড়াচড়া করার ক্ষমতা কেমন, আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে কিনা, আর সে বীর্যটা সঠিক জায়গায় নির্গত করতে পারতেছে কিনা। সাধারণত আপার ভ্যাজানালে বীর্য নির্গত হয়। তো এইখানে যদি অনেক সময় দেখা যায় তার হয়তো জন্মগতভাবে তার সমস্যা, সে সঠিক সঠিক জায়গায় তার বীর্যটা নির্গত হচ্ছে না, অথবা বীর্যটা সঠিক জায়গায় নির্গত হচ্ছে কিন্তু বীর্যের পরিমাণ কম, অথবা যতটুকু আছে সেটার পরিমাণ ঠিক আছে কিন্তু বীর্যের শারীরিক কোনো গঠনগত সমস্যা আছে, অথবা তার নড়াচড়া করার ক্যাপাসিটি কম। তো এই সমস্যাটা, এই 5টা জিনিসের প্রয়োজন। তো এই ওয়াইফের ক্ষেত্রে এই যে বললাম যে তার যে মাসে মাসে ডিম আসতেছে না, এটা বিভিন্ন কারণে হতে পারে। যদি সে ওবেস হয়, মানে পলিসিস্টিক ওভারি বলা হয়, ছোট ছোট সিস্টের মতো তৈরি হয়ে যায় ডিম্বাণুগুলা। তারপরে যদি এন্ডোমেট্রিওসিস নামে এক ধরনের সমস্যা আছে, সেখানেও সঠিকভাবে ডিম্বাণুগুলা কোয়ালিটি ভালো থাকে না। আরেকটা হচ্ছে এজ, সাধারণত বয়স বেড়ে গেলে তার যে ডিম্বাশয় আসবে, ডিম্বাশয় আসলেও যদি কোয়ালিটি ভালো না থাকে তাহলে সেই ডিম্বাণুতে বাচ্চা তৈরি হলে বাচ্চার পরবর্তী স্টেপের গ্রোথগুলা, বৃদ্ধিগুলো আসবে না। তারপরে তার যে ফেলোপিয়ান টিউব কোনো কারণে নষ্ট হতে পারে, হয়তো জন্মগতভাবে কখনো কখনো রেয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, কিন্তু নর্মালি সাধারণত যদি কোনো পেলভিক অপারেশন, যদি তার হচ্ছে যদি তলপেটের কোনো অপারেশন করা থাকে, অথবা হচ্ছে তার কোনো এসটিডি মানে যদি কোনো ইনফেকশন থাকে, যেমন টিবি থাকলে নষ্ট হতে পারে, অথবা হচ্ছে কিছু সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের জন্য হতে পারে, অথবা যদি কোনো পেলভিক সার্জারি যেমন অ্যাপেন্ডিসাইটিস, অথবা অন্য কোনো কারণে জরায়ু অথবা টিউবের কোনো অপারেশন হয়েছে, অথবা যেটা বললাম যে জরায়ুতে যদি তার জন্মগত অথবা অনেক সময় একর বলা হয়, মানে হয়তো সে কোনো এক সময় ভিগোরিয়াস হয়তো বাচ্চা নষ্ট হয়ে গেছে, সেই সময় তার কিউরেট বলা হয়, মানে ওয়াশ করার সময় যদি জরার একটা অংশ সম্পূর্ণ পরিমাণে নিয়ে আসা হয় তখন জরায় 2 লেয়ার জোড়া লেগে যেতে পারে, অথবা টিউমার থাকতে পারে, যেটা মানে যার ঘর তাকে যদি ঢুকতে না দেওয়া হয়, অন্য কেউ বসে থাকলে তো সেখানে বাচ্চা বাসা বাঁধতে পারবে না। আর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যেমন যদি তার ছোটকালে হয়তো মাম্পস, টিবি এগুলোর কোনো হিস্ট্রি দিয়ে থাকে, যে যদি ছোটকালে চল ফোলা, মানে আমরা সাধারণত হিস্ট্রি নেই, অথবা স্মোকিং যদি করে, অথবা হট ওয়েদারে যে কাজগুলো, হয়তো সে ড্রাইভিং করতেছে, অথবা হোটেলে সে সারাদিনই মোটামুটি একটা চুলার কাছে কাজ করতেছে, অথবা অনেকক্ষণ ধরে যদি হিপ বাত নেয়, যেটা মানে গরম পানির মধ্যে বসে থাকে, কারণ বীর্য হলো শুক্রাণুগুলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় বেঁচে থাকে, যেমন আল্লাহ তাআলার সৃষ্টি এরকম। যদি এই জন্য কিন্তু তার যেখানে শুক্রাণু তৈরি হয় ছেলেদের যে টেস্টিস, এগুলো কিন্তু শরীরের বাইরে থাকে, কারণ আমাদের শরীরের তাপমাত্রাটা বাইরের চেয়ে বেশি, যার জন্য যদি তার টেস্টিস যেখানে শুক্রাণু তৈরি হয় সেটা যদি শরীরের ভিতরে থাকতো তাহলে শুক্রাণুগুলা ডিস্ট্রাকশনের চান্স বেশি থাকতো। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু সৃষ্টি এভাবে করছে। অথবা হয়তো কখনো সে খেলতে যে, অথবা সাইক্লিংয়ের সময় তার তার স্ক্রোটাম যেটা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, অথবা তার কোনো ডিজিজ থাকতে পারে, যেমন থাইরয়েড, ডায়াবেটিস, অথবা অন্য কোনো কারণে, অথবা এগুলো কিছু না থাকলে কখনো কখনো জেনেটিক্স বলা হয়, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য তার শুক্রাণু সঠিকভাবে তৈরি নাও হতে পারে। সাধারণত এই ছাড়া আরও যেমন মেয়েদের ক্ষেত্রে হরমোনাল, যেমন যদি তার ডায়াবেটিস থাকে অথবা থাইরয়েডের সমস্যা থাকে, তারপরে মানে যদি হয়তো বা সে আগে কখনো প্রেগনেন্সি হয়েছিল,
কিন্তু ডেলিভারি করার সময় অনেক সময় দেখা যায় বাচ্চাটাও হয়তো মানে আমরা সাধারণত হিস্ট্রির মধ্যে এগুলা চেষ্টা করি তাকে ধরার জন্য যে বরং কী কারণে হয়েছে এটা ডিটেক্ট করার জন্য, যে হয়তো তার আগে সে তার প্রেগনেন্সি হয়েছে, ডেলিভারির সময় তার প্রপার ওয়েতে ডেলিভারিটা করানো হয় নাই, অথবা ডেলিভারির সময় তার ইনফেকশন হয়ে টি ব্লক হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা তখন সেটা হিস্ট্রি নিই যে ডেলিভারির পরে সে কি হোম ডেলিভারি করেছে, বাসায় ট্রায়াল দিয়েছে, অথবা তার সিজারিয়ান সেকশন হয়েছে, এবং ডেলিভারির পরে তার কি কোনো সমস্যা হয়েছিল কিনা। যেমন ডেলিভারির পরে যদি তার জ্বর থেকে থাকে, অনেক জ্বর এসে, অনেকে বলে যে অনেক জ্বর ছিল আমার, যে ডেলিভারির পরে যে সিক্রেশন আসে যে সার্ভাইকাল, এটা হচ্ছে অনেক গন্ধযুক্ত সিক্রেশন ছিল, আমাকে হসপিটালে কখনো ভর্তি থাকা লাগছে, অথবা এমন পর্যায় পর্যন্ত ট্রায়াল দেওয়া হয়েছে যে আমার ডেলিভারির পরে বাচ্চাটা মারা গেছে, প্রসেসিংয়ে মারা গেছে, অথবা ডেলিভারির পরে বাচ্চাটা কান্নাকাটি করে নেয়, কিছুক্ষণ থাকার পরে বাচ্চাটা মারা গেছে। এই সমস্ত হিস্ট্রিগুলো আমরা আসলে তার হিস্ট্রি থেকে সর্ট আউট করি, তাকে জিজ্ঞাসা করে তার হিস্ট্রি নিয়ে এই জিনিসগুলো সাধারণত কারণ নির্ণয় করা হয় যে কি কারণে তার ইনফার্টিলিটি ডেভেলপ করছে। তার মানে নানাবিধ কারণে একজন পুরুষ কিংবা একজন নারীর বন্ধ্যাত্ব হতে পারে। তবে আপনি দুটা শ্রেণী বলছিলেন, একটা হচ্ছে কখনোই মা হতে পারেনি, আরেকটা হচ্ছে মা হতে গিয়ে কোনোভাবে ডিজিজ হয়েছে বা কোনো ধরনের জটিলতা হয়েছে বা টিউবগুলো ব্লক হয়ে গেছে, বিভিন্ন কারণ। তো এই দুটো কারণেই আসলে একটি পরিবারের বা একজন নারী বা একজন পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। আমরা খুব চমৎকারভাবে বুঝেছি। কিন্তু ম্যাম, কখন একজন দম্পতি আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন? চিকিৎসকের শরণাপন্ন হবে আসলে যে বললাম, যদি তারা এক হচ্ছে এজ হয়ে যাচ্ছে, হয়তো তার 35 বছর পরেই বিয়ে হয়েছে, এই যে আমি বললাম যে এখন তো আসলে আমরা ক্যারিয়ার, তারপরে লেখাপড়ার জন্য আসলে লেট ম্যারেজের বেড়ে গেছে এখন, যার জন্য যদি তার বিয়েটাই হয়তো 35 বছর পরে হলো, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাকে বলবো 6 মাস ট্রাই করার পরে যদি কনসিভ না করে তাহলে কিন্তু অবশ্যই সে যেন ডক্টরের শরণাপন্ন হয়। আর 35 বছর আগে সে বিয়ে হয়েছে, 1 বছর ট্রাই করেছে, অথবা তার সাইকেলটা রেগুলার হচ্ছে না, সে প্রতি মাসে যে একটা তার রিদম আসবে, সাইকেলের রিদম প্রতি মাসে সাইক্লিক একটা মিনিস্ট্রাল ব্লিডিং হবে, সেটা হচ্ছে না, অথবা হাজব্যান্ড বাইরে থাকতেছে, সে একটা শর্ট টাইমের জন্য আসবে। মানে হাজব্যান্ড তো আসলে প্রেগনেন্সির জন্য তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে থাকাটা জরুরি, একদমই তাই। সেক্ষেত্রে হচ্ছে, অথবা তার আগের কোনো ডিজিজের হিস্ট্রি আছে, যেমন সে আগে থেকে হয়তো জরায়ুতে টিউমার, অথবা এন্ডোমেট্রিওসিস, অথবা তার সে ওবেস, মানে আগে থেকে সে তার স্বাস্থ্য ভালো, এই সমস্ত যদি সমস্যা, অথবা আগে তার কোনো পেলভিক সার্জারি হয়েছে, হয়তো কোনো একটা ডিজিজের কারণে তার এক সাইডের ওভারি তার ডিম্বাশয়ে ফেলে দেওয়া লাগছে, অথবা যদি আগে তার কোনো ডিজিজের হিস্ট্রি থাকে, যেমন থাইরয়েড, তারপরে প্রেশার, থাইরয়েড হাইপারটেনশনের ওষুধ খায়, তারপরে সে থাইরয়েডের ওষুধ খাচ্ছে, এই সমস্ত যদি সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই তাকে আগে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। নিশ্চয়ই। কিন্তু আমাদের দেশের অধিকাংশ দম্পতিরা তো প্রাথমিক অবস্থায় কখনো চিকিৎসকের শরণাপন্ন হয় না, এবং এটার ক্ষেত্রে আপনাদেরকে বিভিন্ন সময় বেগ পেতে হয় চিকিৎসা দিতে গিয়ে, এবং সঠিকভাবে যে একজন চিকিৎসকের কাছে যাবে সেটাও করছে না, বিভিন্ন অপচিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। এই যে অপচিকিৎসকের শরণাপন্ন হয় এবং প্রাথমিক স্টেজে একজন চিকিৎসকের কাছে না যাওয়া, এটা আসলে কতটুকু জটিলতার কারণ হতে পারে? জটিলতার কারণ হচ্ছে আসলে হয় কি, কবিরাজ বা মানে ইত্যাদি ইত্যাদি তারা আউটসাইডে ট্রিটমেন্ট করে, দেখা যায় যে অলরেডি তারা বিভিন্ন ধরনের হয়তো ওয়াইফেরই হাজবেন্ডেরই সমস্যা, সেক্ষেত্রে ওয়াইফই শুধু ট্রিটমেন্ট নিয়েই যাচ্ছে, বিভিন্ন ধরনের কবিরাজি, ঝাড়ফুঁক ইত্যাদি করে আসছে সে একটা, হ্যাঁ, এবং সে এটা করতে করতে, অথবা অনেক সময় দেখা যায় যে সে হয়তো না বুঝে একটা কার সমস্যাটা কার, এটা তো আমি তো প্রথমেই বললাম যে আসলে অর্ধেক অর্ধেক সমস্যা, বা হয়তো দেখা যাচ্ছে কারোর, কিন্তু কার সমস্যা সেটা নির্ধারণ না করে শুধু ওই ওয়াইফটাকেই শুধু ট্রিটমেন্ট করে যাচ্ছে, সেক্ষেত্রে সে একটা অনেক সময় নষ্ট করে আসে, অনেক সময় 8 বছর 10 বছরও সে ট্রিটমেন্টের জন্য আসে না, ওই ঝাড়ফুঁক কবিরাজ ইত্যাদি ট্রিটমেন্ট করে আসে। স্বাভাবিকভাবে যত সে আর্লি ট্রিটমেন্টে আসবে, আর্লি ডায়াগনোসিস হবে, যত দ্রুত আসবে দ্রুত ডায়াগনোসিস হবে, তার ট্রিটমেন্টটা করতে ইজি হবে হাজব্যান্ড বা ওয়াইফ। এবং অ্যাকচুয়ালি চিকিৎসাটা তো কার সমস্যা, যদি হাজব্যান্ডের থাকে হাজব্যান্ডের ট্রিটমেন্ট করতে হবে, ওয়াইফের থাকলে ওয়াইফের ট্রিটমেন্ট করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে থাকে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সমস্যা, কারোরই সমস্যা হয়তো ধরা পড়ে না, সেক্ষেত্রে কিছু ইমিউনোলজিক্যাল কজ বলা হয়, সেই কারণে অনেক সময় কনসিভ করে না।
তো স্বাভাবিকভাবে যত যদি আগে ট্রিটমেন্ট শুরু করলে তো সে আগে কনসিভ করবে, তার একদমই জটিলতাগুলো তাই। এড়ানো সম্ভব। নিশ্চয়ই এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি দম্পতি হয়তো বা সচেতন হবেন। একটু জানতে চাই ম্যাডাম, এই যে বিশেষজ্ঞ চিকিৎসক কার কাছে যাব আমি, গাইনোকোলজিস্ট নাকি একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ? আমাদের দেশে কি শুধুমাত্র বন্ধ্যাত্ব নিয়ে কাজ করছে এমন কোনো বিশেষজ্ঞ রয়েছে? এবং রোগীরা অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে যান। অবশ্যই যদি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগে তাকে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞর কাছে যাওয়া উচিত। সেটা আগে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞর কাছে গেলে তারপরে তো সেটা বোঝা যাবে যে হাজবেন্ডের সমস্যা না ওয়াইফের সমস্যা। সেক্ষেত্রে কি দম্পতিকে একসঙ্গে যাওয়া জরুরি? হ্যাঁ, অবশ্যই। দম্পতি হাজবেন্ড ওয়াইফ সাধারণত আমরা যখন হিস্ট্রিটা নিই, মানে দুজন হাজবেন্ড ওয়াইফ দুজনকে একসাথে ইতিহাস নেওয়া হয় রোগের কি কারণে হচ্ছে, অথবা কখনো যদি প্রয়োজন মনে হয় ওয়াইফ হাজবেন্ডকে আলাদাভাবে নেওয়া হয়। এবং প্রয়োজনে যদি ফ্যামিলি মেম্বারের সাথে আমরা অনেক সময় ডিসকাস করি যে কি কারণে সমস্যাটা হচ্ছে, চিকিৎসা পারপাসে। স্বাভাবিক যদি শাশুড়ি বা হচ্ছে মা অথবা মানে যদি তার গার্জিয়ান সহ ইনভলভ করলে আসলে এগুলোর ট্রিটমেন্টটা মানে তাদেরকে মানে কাউন্সিলিং করতে হয়। পুরো একটি পরিবারকে একসাথে কাউন্সিলিং করাটা খুব বেশি জরুরি। হ্যাঁ, আমি হ্যাঁ। একজন দর্শক অপেক্ষায় ফোনটি নিয়ে আসবো আলোচনায়। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আপা, আমার নাম শ্যামলী, আমি কুষ্টিয়া থেকে বলছি। জি, আমরা শুনছি আপনাকে। আমার বাচ্চা হয় না, 27 বছর বয়স, চিকিৎসা করেছি, তারপরও সে সমস্যার সমাধান হচ্ছে না। জি, মানে বিবাহ দাম্পত্য জীবনের আসলে 27 বছর বলছেন কি, নাকি আপনার জি, বয়স 27? বয়স 27 বছর, কিন্তু বাচ্চা হয় না। চিকিৎসা কত বছর করি, হয়েছে বিয়ে হয়েছে আপনার? 10 বছর পার হয়ে গেছে। আচ্ছা, 10 বছর হয়ে গিয়েছে, আপনার বয়স 27 বছর, তাই তো? কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন, পরীক্ষা করিয়েছেন কোনো? জি, এর আগে দেখেছি, আবার অল্প দিনও চিকিৎসা চলছি, কিন্তু সমাধান হবে তো না, যা তাই। মানে সমস্যাটি আসলে ডায়াগনোসিস হয়েছে কি, যে কি কারণে হচ্ছে না? বা হ্যাঁ, বলছে যে বাচ্চা হওয়া নারীতে ছোট টিউমার, ওই জন্য বাচ্চা দাঁড়ায় না, তাই বলছে। জি জি জি, এই যে টিউমার হয়েছে, এটার জন্য কি এখন কোনো নিয়মিত চিকিৎসা করছেন আপনি? চিকিৎসা চলছে, মেন্স হয় না, ওষুধ খালে হয়, না হলে হয় না। আর মুখে অতিরিক্ত লোম, হাত পায়ে লোম, জি জি আবার ডাক্তারে বলে হরমোনের সমস্যাও নাই, কিন্তু লোম কিসের জন্য মুখে হাত পায়ে? জি, দর্শক আপনি সাথেই থাকুন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। ম্যাম, এই দর্শকের এই প্রশ্নটির উত্তর দেবো, কিন্তু আরও একজন দর্শক অপেক্ষায়। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি মাসুম, যশোর। জি, আমরা শুনছি। জি, আমি 2013 সালে বিয়ে করেছি। দর্শক, টেলিভিশনের ভলিউমটি একদম মিউট করে দিয়ে আপনি প্রশ্নটি করুন, আমরা শুনছি আপনাকে। জি, আমরা জি, আমি শুনছি। 2013 সালে বিয়ে করেছি। 13 সালে। 2018 সালে আমাদের প্রথম পুত্র সন্তান হয়, এবং একজন ডাক্তার দেখিয়ে, গাইনি ডাক্তার দেখিয়ে খুলনায়। জি জি, তো সেখান থেকে আমরা একটা বাচ্চা নিতে চাচ্ছিলাম, কিন্তু আসলে কোনোভাবেই ডাক্তার দেখানোর পরেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আপনার কি সন্তান হয়েছে বলছিলেন তো একটা? জি জি জি, তার বয়স এখন 6 বছর। 6 বছর বয়স, কিন্তু দ্বিতীয় সন্তান এখন নেবেন, সেক্ষেত্রে সন্তান হচ্ছে না। আপনার বয়স কত এবং আপনার ওয়াইফের বয়স কত? হ্যাঁ, জি, আমার বয়স 36, আমার ওয়াইফের বয়স 30। আচ্ছা, এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন, বা কি কারণে কনসিভ করছে না কিছু বলেছে, পরীক্ষা করিয়েছেন? ম্যাডাম বলেছে, আমি যশোরে পুলিশ সাহাকে দেখাচ্ছিলাম, ম্যাডামকে দেখাচ্ছিলাম, উনি বলেছে যে আসলে সমস্যা এখন নেই। সমস্যা নেই মানে আপনাদেরকে না। চেষ্টা করতে বলেছে, তাই তো? জি জি জি, ওষুধ দিয়েছে। জি, আমরা আলোচনা করছি এই বিষয়টি নিয়ে, আপনি সাথেই থাকুন। ম্যাম, প্রথম যেই দর্শক, 27 বছর বয়স, প্রায় 10 বছর হয়ে গেছে বিয়ের, কিন্তু কনসিভ করছে না। উনি বলছিল ছোট ছোট অনেকগুলো টিউমার হয়েছে, যেগুলোর কারণে আসলে সন্তান উনি কনসিভ করতে পারছে না, এবং মুখে, হাতে, পায়ে বিভিন্ন জায়গায় অনেক বেশি অত্যাধিক লোম, এই যে হরমোনাল সমস্যা, আসলে কি করণীয় এখন? আচ্ছা, ওনার যেটা সমস্যা উনি যে ওনার যে বললেন আর কি, তাতে উনি ছোট টিউমার বলতে আসলে কোথায় বোঝাচ্ছে? মানে উনি বলছে যে ওনার লোম হয়েছে এবং প্রতি মাসে মিনিস্ট্রেশনটা রেগুলার হয় নাই। সেক্ষেত্রে টিউমার আসলে এক হচ্ছে জরায়ুতে টিউমার, যেটা ফাইব্রয়েড। তো সাধারণত ফাইব্রয়েডের সাথে ওনার এই হিস্ট্রিটা মিলে না। আচ্ছা, আর এক হলো যে অনেক সময় দেখা যায় যে ডিম্বাশয়ে, যেটা বললাম যে যদি তার মিনিস্ট্রেশনটা রেগুলার না হয়,
সেক্ষেত্রে তার ডিম্বাণু আসতেছে না, তার হরমোনাল সম্ভবত সমস্যা আছে। তার যদি মাসে মাসে যদি প্রতি মাসে তার মিনিস্ট্রেশন রেগুলার হচ্ছে না, তার মানে তার ওভুলেশন ডিসঅর্ডার আছে। সেক্ষেত্রে সাধারণত যদি তার ওজন বেশি থাকে, ওনাকে আসলে আমরা জিজ্ঞাসা করি না যে ওজন কেমন, যদি ওজন বেশি থাকে তাহলে অবশ্যই তাকে ওজন কমাতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে তার আমরা ডিম ফোটানোর জন্য কিছু ওষুধ দিই। যদি তার প্রতি মাসে সাইকেল হচ্ছে না মানে তার ডিম্বাণু আসে না, সেক্ষেত্রে ডিম ফোটানোর জন্য আমরা প্রথমে ট্যাবলেটে যাই, ওজন কমাতে বলি, ওজন কমানোর পরে ট্যাবলেটে যাই মানে ডিম আসার জন্য। যদি ট্যাবলেটে না হয় তখন আমরা ইয়ে করি, ইনজেকশনে যাই। যদি ইনজেকশনে যদি তার ডিম্বাণু ভালো না আসে তাহলে আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বলা হয়, মানে সাধারণত ল্যাপারোস্কোপি করে আমরা একবারে দুই সাইডের টিউবগুলো ক্লিয়ার আছে কিনা দেখি, এবং যদি ওভারিগুলো স্বাভাবিকের চেয়ে বড় থাকে এবং উনি যেটা বলছে ছোট ছোট টিউমার আছে, তো সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ছোট ছোট টিউমার বলা হয়। অ্যাকচুয়ালি ছোট ছোট পানির মতো ডিম্বাণুগুলো যেহেতু আসতে পারে না, আটকায় যায়, ওগুলা ঘামাচির মতো ছোট ছোট পানির মতো ওভারির মধ্যে থেকে যায়। তো যদি অ্যাকচুয়ালি এই কন্ডিশন তার হয়ে থাকে তাহলে সাধারণত ওভারিয়ান ড্রিলিং করে হরমোনের মাত্রাটা কমায় দিয়ে তখন আমরা ওষুধ ইনজেকশন দিলে তার ডিম আসে পরে ম্যাক্সিমাম কনসিভ করে যায়। আচ্ছা আচ্ছা, এটা গেল যদি তার হয় ওভারিয়ান ডিসঅর্ডার হয়। আর একটা হলো যদি তার টিউমারটা অ্যাকচুয়ালি জরায়ুর মধ্যে থাকে, তাহলে কোন পর্যায়ে আছে? জরায়ুর সব টিউমারের সমস্যা করে না, যদি যেখানে বাসা বাঁধবে বাচ্চাটা এই জরায়ুর ভিতরের লেয়ারে যদি এইখানে টিউমার থাকে তাহলে এগুলো অনেক সময় টিউমারের সিচুয়েশন বুঝে টিউমারগুলা মানে অপারেশন লাগতে পারে। তো ওনার আসলে সবগুলা কাগজপত্র সহ উনি যে ডক্টরের পরামর্শ নিচ্ছেন এবং উনি একজন ফার্টিলিটি স্পেশালিস্টকে দেখালে এই বিষয় নিয়ে আরো ভালো পরামর্শ পাবেন। একদমই তাই। মানে এই জায়গাটাতেই দর্শকের আসলে কনফিউশন থাকে যে আমি তো বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাচ্ছি কিন্তু কোনোভাবে ওষুধ খেয়ে আমার সমস্যার সমাধান হচ্ছে না। অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, খুব কম সময়ের মধ্যে অনেক বেশি তাদের মধ্যে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনগুলো কাজ করে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কোথায় যাবে, বাংলাদেশে কোন কোন সেন্টারগুলো রয়েছে যেখানে গেলে তারা সমাধান পাবে। তবে ম্যাম সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ, আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে এই যে দর্শকরা ফোন দিচ্ছে তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের হতাশা, ডিপ্রেশন কিংবা ফ্রাস্ট্রেশনে ভুগছে। কোথায় যাবে, কার শরণাপন্ন হবে, দীর্ঘদিন ওষুধ খাচ্ছি কিন্তু কোনো সমাধান পাচ্ছে না, কি কারণে? তো বিরতির আগে একজন দর্শক ফোন দিয়েছিলেন, তিনি বলছিলেন যে তার বয়স 34 এবং তার ওয়াইফের বয়স 30। একটি সন্তান হয়েছে, 13 সালে বিয়ে হয়েছে, 18 সালে একটি ছেলে সন্তান হয়েছে। তো এই যে 6 বছর সন্তানের বয়স, এখন উনি আবারও কনসিভ করতে চাচ্ছেন কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছেন, কনসিভ করতে কেন পারছেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন যে কোনো সমস্যা নেই, ওনারা যেন ট্রাই করে, কিন্তু যেহেতু হচ্ছে না, এই সমস্যাটি আসলে কি কারণে এবং এখন ওনার করণীয় কি, কি কারণে হচ্ছে না বা করণীয় কি? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে ওনারা মানে কোন লেভেল পর্যন্ত ইনভেস্টিগেশন গিয়েছে এটা আসলে উনি ক্লিয়ার না আর কি। তো সে যেহেতু তার মানে যদি কেউ একবার কনসিভ করে থাকে আর তার তো একটা লাইভ বেবি আছে, তাহলে অবশ্যই তার প্রেগনেন্সি রিলেটেড কিছু ইমিউনোলজিক্যাল কারণ বলা হয়, যে অলিখিত কারণ, মানে জানা যায় না কি কারণে কনসিভ করে। তো সাধারণত প্রথম বাচ্চা যদি কেউ কখনো একবার কনসিভ করে তার ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার প্রেগনেন্সির চান্সটা অনেক ভালো, ওষুধ খেলে অথবা ট্রিটমেন্টের সাকসেস রেটটা অনেক ভালো। এখন তার প্রথম বাচ্চাটা যে ডেলিভারি হয়েছে সেটা আসলে কিভাবে হয়েছে, হোম বাসায় ডেলিভারি হয়েছে নর্মাল না সিজারিয়ান সেকশন, বা এই 6 বছর গ্যাপের মধ্যে তার কি মানে সাধারণত আগে যে এবং তার সাইকেলটা রেগুলার কিনা, আগের চেয়ে তার ওজন বেড়েছে কিনা, এই বিষয়গুলো আসলে জানার প্রয়োজন। তবে যেহেতু উনি একজন বিশেষজ্ঞ ডক্টর দেখাচ্ছেন এবং আগে তো তার একটা বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে যদি তার সাইকেল নিয়মিত থাকে তাহলে তার টিউবাল ইভ্যালুয়েশন মানে টিউবের টেস্টটা আসলে জরুরি, যে আসলে কেন কনসিভ করতেছে না। কারণ যেহেতু সে মোটামুটি একটা প্রাথমিক ট্রিটমেন্ট বা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করিয়েছে, বলছে নর্মাল, তো কতটুকু পর্যন্ত ইনভেস্টিগেশন করছে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে না।
সেক্ষেত্রে অবশ্যই উনি যেন তার কাগজপত্র সহ একটা বিশেষজ্ঞ একজন ফার্টিলিটি স্পেশালিস্ট, ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে উনি দেখা করেন। শরণাপন্ন হওয়াটা জরুরি। ম্যাম, এই যে আমরা এত বলছি যে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান, সাধারণ রোগীরা যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তারা দেখা যাচ্ছে এলাকা ভেদে বা যে উপজেলায় যিনি রয়েছেন সেখানে ট্রিটমেন্ট করছেন, কিন্তু দীর্ঘ সময় ট্রিটমেন্ট করেও কোনো সমাধান পাচ্ছেন না। তো তাদের উদ্দেশ্যে আমরা একটু বলতে চাই যে বাংলাদেশে ইনফার্টিলিটি যে সেন্টারগুলো রয়েছে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে কি পরিমাণ রয়েছে এবং তারা কোথায় যেতে পারে? সে যেমন ঢাকা মেডিকেল কলেজে আমাদের বন্ধ্যাত্ব ইউনিট আলাদা আছে, তারপরে বঙ্গবন্ধুতে আলাদা আছে, মানে প্রাক্তন পিজি হসপিটাল, তারপরে কিছু প্রাইভেট সেন্টারও আছে। বাংলাদেশে এখন আসলে অনেকগুলা প্রায় 30-35টা প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেখানে ইনফার্টিলিটি ভালো ট্রিটমেন্ট হচ্ছে। আর সরকারিভাবে আসলে শুরু প্রাথমিক মানে আইভিএফ পর্যন্ত এখনও হয় নাই। আইভিএফটা অ্যাকচুয়ালি সরকারি পর্যায়ে ঢাকা মেডিকেল আর বঙ্গবন্ধুতে চালু আছে, কিন্তু নর্মাল প্রায় প্রতিটা মেডিকেল কলেজে ইনফার্টিলিটি ইউনিট এখন আলাদা। সেক্ষেত্রে যে কোনো মেডিকেল কলেজে যদি সে প্রাক্তন এলাকায় থাকে আর যদি ঢাকা বা ঢাকা সেন্টারে থাকে সে বঙ্গবন্ধু অথবা ঢাকা মেডিকেলে যোগাযোগ করতে পারে। একদম। এবং বঙ্গবন্ধু এবং ঢাকা মেডিকেল কলেজে খুব মানে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই বন্ধ্যাত্বের চিকিৎসা হচ্ছে। একজন দর্শক অপেক্ষায়, ফোনটি নিয়ে আসি। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। আপা, আমি প্রথমে ফোন দিছিলাম, সব কথাগুলো বলা হয়নি, লাইনে পাইছিলাম না। জি জি জি, আমরা শুনছি, বলুন। প্রথমে ফোন দিছিলাম, বাচ্চা হয় না, টিউমার, হাত পায়ের লোম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তারে 27 বছর হরমোনের বয়স। সমস্যা নাই বুঝেছি, কিন্তু হরমোনের ওষুধ দেয়নি। নরমেন্স বড়ি দিল মাসিক হওয়া, ওই বড়ি খালে মেন্স হচ্ছে, না খালে আর হচ্ছে না। ওনার মাসিক রেগুলার হয়? ম্যাম, প্রশ্ন করতে পারেন দর্শককে। আপনার কি মিনিস্ট্রেশন রেগুলার হয়? জি না, ও হয় না, ওই ওষুধ খালে হয়, না হলে না হয়। আচ্ছা, হরমোনাল সমস্যা বলতে আসলে লোম, যে অতিরিক্ত লোম হচ্ছে, আপনার কি ফ্যামিলিতে অতিরিক্ত লোম এরকম বোন বা মা এরকম কারো কি আছে এটা? যে আমরা দুই বোনেরই এরকম, দুই বোনেরই বাচ্চা হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার যেহেতু দুই বোনের বাচ্চা হয় না, তাদেরও অতিরিক্ত লোম, আপনি অবশ্যই আমার বড় বোনেরও ওরকম লোম হাত পায়ে, আমারও লোম। জি, আপনার মাসিক তো রেগুলার না, তাই না? জি না। সেক্ষেত্রে আপনার প্রতি মাসে ডিম আসে না। ওই যে আমি আপনাকে বললাম যে একটু আপনার আসলে ডিম আসানোর জন্য ট্রিটমেন্ট করতে হবে। আপনি অবশ্যই একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন, যেটা আপনার প্রথমে ট্যাবলেট না হলে ইনজেকশন, তাও যদি না হয় অন্য কিছু সার্জিক্যাল প্রসিডিউর আছে, আপনি অবশ্যই কনসিভ করবেন। আল্লাহ রহমতে আপনি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে দেখা করেন। দর্শক, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। আপনি চেষ্টা করুন, ইনফার্টিলিটি বিশেষজ্ঞের শরণাপন্ন হন। বাংলাদেশে খুব ভালো ভালো সরকারি পর্যায়ে বিভিন্ন হাসপাতালগুলো রয়েছে, সেখানে যান এবং ধৈর্য রাখুন, আস্থা রাখুন চিকিৎসকদের প্রতি। যেমনটি বলছিলাম আমরা যে এই যে চিকিৎসকরা কোথায় যাবে, কোন সেন্টারগুলোতে যাবে, আমরা তো অনেকগুলো জেনে ফেলেছি, সরকারি পর্যায়ে রয়েছে, বেসরকারি পর্যায়ে রয়েছে, কিন্তু চিকিৎসা পদ্ধতির ধরনগুলো আসলে কি কি ভাবে আপনারা চিকিৎসা করে থাকেন? চিকিৎসার ধরন হচ্ছে পেশেন্টের কি কারণে বন্ধ্যাত্ব হয়েছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটার উপরে নির্ভর করে চিকিৎসা পদ্ধতির ধরন নির্ভর করবে। সাধারণত চিকিৎসাটা এক হলো মেডিকেশন, প্রথমে লাইফস্টাইল চেঞ্জ। যদি তার ওয়েট বেশি থাকে তাহলে তাকে অবশ্যই ওজন কমাতে হবে, আর যদি একদম আন্ডার ওয়েট হয় তাকে ওজন বাড়াতে হবে। তাকে একটা মোটামুটি বিএমআই বলি আমরা, একটা নির্দিষ্ট লেভেলে তাকে ওজন রাখতে হবে। তারপরে তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যেমন যদি সে বিড়ি সিগারেট বা অতিরিক্ত স্মোকিং করে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, বা অ্যালকোহল যদি সে খায়, এগুলাকে স্টপ করতে হবে অথবা খুব সীমিত আকারে আনতে হবে। তারপরে আমরা তাকে মেডিকেল ট্রিটমেন্টে যাব। বললাম যে কি কারণে হচ্ছে, মানে কিছু কিছু মেডিকেল ট্রিটমেন্ট ইমপ্রুভ হবে, আর কিছু কিছু সরাসরি সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হবে, আর কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল সার্জিক্যাল কোনো কিছুই হয় না, সেক্ষেত্রে টেস্ট টিউবে যেতে হয়। তো যদি তার এই ইতিহাস হিসেবে যদি তার মানে আমি প্রথমেই বলেছি যে 5টা জায়গায় 5টা জিনিসের প্রয়োজন হয়, কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি তার ওভুলেশন হচ্ছে না, যে বললো মিনিস্ট্রেশন যদি রেগুলার না হয়, এবং আমরা কিছু টেস্ট করে দেখি যে আসলে তার ডিম্বাশয়ে ডিম্বাণু কি স্বাভাবিক মাত্রায়, নাকি অতিরিক্ত বেশি, নাকি একদম নাই, নির্ভর করে। যদি তার ডিম্বাণু স্বাভাবিক আছে অথবা অতিরিক্ত বেশি, তাহলে আমরা ডিম্বাণু মাসে মাসে আসতেছে না, সেক্ষেত্রে আমরা ডিম্বাণু আসার ওষুধ দিই। প্রথমে ওষুধ দেওয়া হয়, মানে মেডিকেল ট্রিটমেন্ট। লাইফস্টাইল তো চেঞ্জ করবেই,
মেডিকেল ট্রিটমেন্ট যদি না হয় ইনজেকশন ফর্মে যাওয়া হয়, তারপরে যদি না হয় তখন সার্জিক্যাল প্রসিডিউরে যে ওভারে কিছু ভলিউম কমায় দিলে তার নিজস্ব গতিতে তখন ডিম আসবে এবং কনসিভ করবে। তারপরে দ্বিতীয় হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউর, যেমন যদি এন্ডোমেট্রিওসিস যদি তার সিভিয়ার আকারে থাকে, দুই সাইডে অনেক বড় বড় টিউমার, একটা টিউব ওভারিয়ান রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউর। আর এক হলো আমরা টিউবের কন্ডিশনটা দেখি, যদি টিউব দুই সাইডে বন্ধ থাকে তাহলে আসলে নর্মাল প্রেগন্যান্সির চান্স নাই, সেক্ষেত্রে অবশ্যই তাকে অল্টারনেট ওয়ে যেতে হবে। আর যদি অ্যাটলিস্ট এক সাইডেও যদি তার টিউবের কন্ডিশন ভালো থাকে তাহলে আমরা মেডিকেল ট্রিটমেন্টে যাব। আইইউআই নামে এক ধরনের প্রসেস আছে, সেটাতে আমরা যেতে পারি। আর হচ্ছে বললাম কি মেডিকেল ট্রিটমেন্ট যদি কোনো সমস্যা না থাকে, সার্জিক্যাল কিছু কিছু ক্ষেত্রে সার্জারি জরুরি। যেমন যদি তার থাকে জরায়ুতে যদি টিউমার থাকে এবং টিউমারটা যদি জরায়ুর ভিতরে লেয়ারে থাকে, তাহলে তো যেখানে বাচ্চা বাসা বাঁধবে যদি জায়গা ক্লিয়ার না হয় তাহলে তো বাচ্চা বাসা বাঁধতে পারবে না, সেক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউরে কিছু কিছু ক্ষেত্রে যাওয়া লাগে যদি মেডিকেল ট্রিটমেন্ট ফেল হয়। আর তৃতীয় যে এগুলো সব কিছু ঠিক আছে আর ওয়াইফেরও বয়স বেশি, যদি ওয়াইফের ডিম্বাশয় ডিম্বাণুর পরিমাণ খুব কমে যাচ্ছে এবং দ্রুত কমে যাচ্ছে, অথবা হাজবেন্ডের হয়তো তার বীর্যে স্বাভাবিক মাত্রায় নাই, অথবা কম পরিমাণ আছে কিন্তু অথবা আনহেলদি, সেক্ষেত্রে আইইউআই নামে এক ধরনের প্রসেস আছে যেটা হাজবেন্ডের বীর্যগুলো ওয়াশ করে ভালো ভালো শুক্রাণুগুলা ওয়াইফের জরার মধ্যে একটা চিকন ক্যানুলার মাধ্যমে সরাসরি দেওয়া হয়। সেক্ষেত্রেও প্রেগনেন্সির চান্স স্বাভাবিকের তুলনায় বেশি। আর কিছু কিছু ক্ষেত্রে যে সরাসরি এগুলোতে হচ্ছে না অথবা অনেক দিন ট্রিটমেন্ট নিচ্ছে ফেলোর, সেক্ষেত্রে আসলে আমরা আইভিএফ বলি, মানে টেস্ট টিউব বেবি। আচ্ছা, এই যে আইইউআই ম্যাডাম একটি চমৎকার পদ্ধতির কথা বললেন, মানে আইভিএফ এর পদ্ধতিটাতে তো একদমই আসবো আমরা, কারণ টেস্ট টিউব বেবি সম্পর্কে অনেকের অনেক কিছু জানার আছে, কিন্তু আইইউআই কি বাংলাদেশে সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আইইউআই এটা খুব একটা সিম্পল প্রসেস, এটা খুব জটিল কিছু না। এটা হচ্ছে বাংলাদেশে সম্ভব এবং অনেকগুলা জায়গাতে হচ্ছে, অনেকগুলা সেন্টারে হচ্ছে। এটা যদি সফলতার হার কি রকম? সফলতার হার স্বাভাবিকের চেয়ে 15 থেকে 20% বেশি। সাধারণত যদি হাজবেন্ডের সমস্যা থাকে এবং একটা মোটামুটি পর্যায়ে, খুব খারাপ হলে তো হবে না, এবং ওয়াইফের যদি ডিম্বাশয় ডিম্বাণুর কোয়ালিটি ভালো থাকে, পরিমাণ ভালো থাকে এবং অ্যাটলিস্ট একটা টিউব যদি ওপেন থাকে মানে ক্লিয়ার থাকে, বন্ধ না থাকে, তাহলে সম্ভাবনা ভালো। সাধারণত বলা হয় 3, 4 বা 6 সাইকেল পর্যন্ত যদি করে তাহলে 60 to 70% চান্স আছে। আর এক সাইকেলে যদি করে স্বাভাবিকের চেয়ে 15 থেকে 20% সম্ভাবনা বেশি। বাহ, চমৎকার। এবং আমাদের দেশে সেগুলো হচ্ছে। হ্যাঁ, অহরহ এগুলো হচ্ছে। এটিও আমাদের জন্য একটি সফলতার গল্প যে আমরা এখন অনেক অত্যাধুনিক পদ্ধতিতে যারা ইনফার্টিলিটি রয়েছে বা বন্ধ্যাত্বের শিকার তাদের চিকিৎসা করছি। তো বন্ধ্যাত্বের সর্বোচ্চ স্তর এই মুহূর্তে যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা হচ্ছে আমরা বলছি টেস্ট টিউব বেবি, এবং দুপাশে যখন টিউব ব্লক হয়ে যায় আর কোনো উপায় থাকে না তখনই আপনারা পরামর্শ দিয়ে থাকেন। একটু জানতে চাই আসলে টেস্ট টিউব বেবি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, টেস্ট টিউব বেবি হচ্ছে কি, এটা হাজবেন্ড অথবা ওয়াইফ সমস্যা যারই হোক, যেমন হাজবেন্ডের বীর্য নাই, শুক্রাণু আসে না, অথবা শুক্রাণু খুবই কম পরিমাণ আসে, অথবা শুক্রাণু যেগুলো আছে ম্যাক্সিমামই আনহেলদি শুক্রাণু, অথবা শুক্রাণু নড়াচড়া করার ক্ষমতা কম, অথবা হাজবেন্ড ওয়াইফের বয়স অনেক হয়ে গেছে, তার ডিম্বাশয় ডিম্বাণুর পরিমাণ খুবই কমে গেছে, অথবা তার দুই সাইডে টিউব বন্ধ, তো সেক্ষেত্রে তো আসলে অল্টারনেট অপশন নাই, অথবা অনেক দিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছে, কোনো প্রসেসে তারা সফলতা পাচ্ছে না, মানে যখন কোনোভাবেই সফল হবে না সেক্ষেত্রে আপনারা পরামর্শ দিয়ে থাকেন টেস্ট টিউব বেবি নেবার। এবং এই যে টেস্ট টিউব বেবি আমাদের দেশে কি সেটা সম্ভব? হ্যাঁ, আমাদের দেশে সম্ভব। টেস্ট টিউব বাচ্চা আসলে কি, এটা ওয়াইফের ডিম্বাণু, হাজবেন্ডের শুক্রাণু, জাস্ট ডিম্বাণুর শুক্রাণুগুলা কালেকশন করে বাইরে একটা ডিশের মাধ্যমে নিষিক্ত করা হয় শুক্রাণুর ডিম্বাণু, তারপরে নিষিক্ত করার পরে ওটা দেখা হয় যে তার বৃদ্ধিটা কেমন আসছে এখানে স্পেশাল ল্যাবে, যখনই যেগুলো ভায়াবল সেগুলো একটা নির্দিষ্ট সময় ওয়াইফের জ্বরের মধ্যে দিয়ে দেওয়া হয়, সাধারণত 3-4 দিনে ওয়াইফের জ্বরের মধ্যে দিয়ে দেওয়া হয়। ওই যে নিষিক্ত শুক্রাণু ডিম্বাণু যে নিষিক্ত হওয়ার পর জাইগোট বা নিষিক্তর পরে যে স্টেজটা বলা হয় ওটা তৈরি হয় তখন ওটা যেগুলো ভায়াবল, যেগুলোর বৃদ্ধি ভালো আসতেছে সেগুলো জ্বরের মধ্যে একটা স্পেশাল প্রসেসে ক্যানুলার মাধ্যমে দিয়ে দেওয়া হয়, টিউবে একটা চিকন টিউবের মাধ্যমে। পরবর্তীতে নর্মাল প্রেগন্যান্সি আর টেস্ট টিউবের বাচ্চার একই সেম বৃদ্ধি,
মানে মানে নরমাল ভাবে একটি মা যদি গর্ভবতী হয় যা অবস্থা থাকবে ঠুকিয়ে দেওয়ার পরে একই একই অবস্থা, মানে কিন্তু ম্যাম আমরা একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই, অনেকের প্রশ্ন থাকে যে টেস্ট টিউব বেবির মাধ্যমে যে সন্তানগুলো আসবে পৃথিবীতে তারা আসলে কতটুকু সুস্থ স্বাভাবিক থাকবে? একদম সম্পূর্ণ নর্মাল। মানে আমি তো বললাম যে যেটা ন্যাচারালি হচ্ছে না সেটাকে আর্টিফিশিয়ালি নিষিক্ত করা হচ্ছে, কিন্তু বাকি প্রসেস সমস্ত স্বাভাবিক। একদমই, তার মানে আস্থা রাখা জরুরি চিকিৎসকের প্রতি, এবং কখনোই ডিপ্রেশন, হীনমন্যতা কিংবা এই যে আমরা বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আগাচ্ছি সামনে সেগুলোকে না গিয়ে আমরা যদি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে সঠিক চিকিৎসা পদ্ধতি নিই তাহলে বন্ধ্যাত্ব থেকে মুক্তি মেলা খুব সহজলভ্য হবে আমাদের জন্য। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদের। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।